করা যাবে, ঠিক আছে? তো এই যে এন্ডোট্রাকিয়াল টিউব যেটা রয়েছে আর এই যে কার্ভেচারটা রয়েছে এটা হচ্ছে অ্যানাটমিক সাথে ম্যাচ করার জন্য, ঠিক আছে? আর এই টিউব ল্যারিঙ্গোস্কোপ ওকে কীভাবে অ্যাটাক করতে হয়, কীভাবে খুলতে হয়, এটা এক্সামিনার অনেক সময় দেখাতে পারে, ঠিক আছে? এটা যদি এরকমভাবে রেখে খোলার চেষ্টা করি সেপারেট করা যাবে না, তো যা এরকম বেন্ড করে নিতে হবে, প্রেস করলে বাই থাম এটা খুলে যাবে। আবার এটা অ্যাটাচ করার সময় যখন ধরে জাস্ট থামকে প্রেস করলে এটা অ্যাটাচ হয়ে যাবে, কিন্তু এটা লক, ঠিক আছে? ঠিক আছে, এটা সবাই আবার দেখে নেয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো তোদের বাকি আমি দেখাচ্ছি, তো শুধু এটা দেখে নে, কারণ এটা হচ্ছে ফেরত দিতে হবে ইয়ে থেকে, ওয়ান থেকে নিয়ে আসা হয়েছে, যদি খারাপ বাচ্চা আসে এর মধ্যে সেটা দেখবে, ঠিক আছে? এবার একজন করে দেখ, দেখে পাশের জনকে দিয়ে, ঠিক আছে? হোয়াট ইজ দিস? অ্যাম্বুলেন্স ফুল ফর্ম আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট, অনেক জায়গায় অ্যাম্বুলেটারিও বলা হয়, অ্যাম্বুলেটারি ম্যানুয়াল ব্রিদিং ইউনিট, অ্যাম্বুলেটারি মানে ট্রান্সপোর্ট করা যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে, ম্যানুয়াল ব্রিদিং ইউনিট বা আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট। এটা তো আগে বলা হতো, নতুন নাম কী বলা হয় এটা? নিওনেটাল রিসাসিটেশন ব্যাগ। এটা যদি বলতে হবে অটোক্লেভেবল সিলিকোনাইজ সেলফ ইনফ্লেটেবল নিওনেটাল রিসাসিটেশন ব্যাগ। সিলিকোনাইজ autoclavable siliconized সেলফ ইনফ্লেটেবল নিওনেটাল রিসাসিটেশন ব্যাগ, অথবা শর্ট টার্মে রিসাসিটেটর, ঠিক আছে? রিসাসিটেটর ব্যাগ। তো হোয়াট আর দ্য পার্ট, আর হচ্ছে যখন এটা যে অ্যাটেন্ডিং ডক্টর নিউবর্ন ইউনিটে পোস্টনাটাল ডেলিভারি রুমে যখন যে অ্যাটেন্ডিং ডক্টর থাকবে তাকে যখন এটা দেবে, সে এটা চেক করে নেবে এটা ওয়ার্কিং অর নট। কীভাবে চেক করতে হবে? হাতের পামের উপরে প্রেস করতে হবে, ঠিক আছে? প্রেস করলে উইল ফিল প্রেসার ওভার পাম, ইট ইজ সেলফ ইনফ্লেটিং অর নট, কন্টিনিউয়াসলি এটা রিভার্স করছে কিনা, ঠিক আছে? যদি এটা সেলফ ইনফ্লেট না করে, স্লো ইনফ্লেট করে, তাহলে এটা ওয়ার্কিং নয়, চেঞ্জ করতে হবে। আর এখানে যেটা রয়েছে এটা পপ আপ ভাল্ব বা সেফটি ভাল্ব, এটা ফাংশানিং অর নয়, ঠিক আছে? তো এই পপ আপ ভাল্ব বা সেফটি ভাল্বের ফাংশন কি? এক্সেস যদি হ্যাঁ, আমরা বাচ্চাকে এয়ার দিচ্ছি, রেসপিরেশন নিচ্ছে না, ম্যানুয়ালি প্রেস করে এয়ার আমরা ইন্ট্রোডিউস করছি বেবির লাঞ্চ। টাইডাল ভলিউম বেবি 6 to 8 ml per কেজি, বা 3 কেজি বাচ্চার 18 ml টাইডাল ভলিউম লাগবে, হ্যাঁ? তো এখানেতে এটা হচ্ছে 250 ml ব্যাগ, 500 ml ব্যাগ, ঠিক আছে? তো এই ব্যাগটা আর এটা হচ্ছে 750 ml ব্যাগ। তো আমি যদি প্রেস করি, এতটা পরিমাণ এয়ার যদি আমি বেবির লাংসে ইন্ট্রোডিউস করি, তাহলে দেয়ার উইল বি ইনক্রিজ ইন প্রেসার ইনসাইড দ্য লাংস অ্যান্ড দেয়ার ইজ চান্স অফ নিউমোথ্রাক্স, ঠিক আছে? তো সেইটার কারণে যাতে এক্সেস প্রেসার না তৈরি হয়, প্রেসার রিলিজ হয়ে যায়, সেই কারণে এই সেফটি ভাল্ব দেওয়া রয়েছে। সেফটি ভাল্ব বা পপ আপ ভাল্ব অথবা সেফটি ভাল্ব বা পপ আপ ভাল্ব এটাকে বলা হচ্ছে। এটা হচ্ছে জাস্ট প্রেস করলে যখন প্রেসার বেশি হবে এটা উঠে গিয়ে প্রেসার রিলিজ করে দেবে। তো কত প্রেসারের উপরে এটা প্রেসার রিলিজ করবে? 30 to 40 সেন্টিমিটার অফ H2O, 40 সেন্টিমিটার H2O, হ্যাঁ, তার উপরে প্রেসার হলে এটা
প্রেসটা রিলিজ করে দেবে। যখন এক্সামিনার দেবে এটাকে লক করা যায়, এদিকে প্রেস করে দিলে এটা লক হয়ে গেল রাইট সাইডে। ঠিক আছে, এক্সামিনার দেওয়ার সময় অনেক সময় এরকমভাবে দেয়, লক করে দেয় যে স্টুডেন্ট জানে কি না এটাকে চেক করার ব্যাপারে যে এটা ফাংশনিং আর নয়। ঠিক আছে, যে তো এটাকে যা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে এটা ওপেন হয়ে যাবে, ক্লকওয়াইজ ঘোরালে লক হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখে নিতে হবে। ঠিক আছে, এর পার্ট কি, এখানে হচ্ছে ভাল্ব অ্যাসেম্বলি রয়েছে সামনের পার্টটা, এটা হচ্ছে বডি, আর পিছনে একটা ভাল্ব রয়েছে। তো এখানে যে ভাল্ব অ্যাসেম্বলি রয়েছে এখানে 3টে ভাল্ব রয়েছে, একটা হচ্ছে সেফটি ভাল্ব আর পপ আপ ভাল্ব, আমরা অলরেডি ডিসকাস করেছি। আর দুটো ভাল্ব রয়েছে এখানে, একটা হচ্ছে এই যে স্মার্ট ভাল্ব বা বেবি ইঞ্জেন ভাল্ব, এর ভেতর দিয়ে দেখা যাচ্ছে প্রেস করলে ওপেন হচ্ছে। ঠিক আছে, ফিশ মাউথ ভাল্ব বা বেবি ইন্সপিরেটরি ভাল্ব বা ইনলেট ভাল্ব। হ্যাঁ, তো যদি বেবির ইন্সপিরেটরি ভাল্ব বা ইনলেট ভাল্ব জিজ্ঞাসা করে সবসময় এটাই বলবে। ঠিক আছে, অক্সিজেন ইনলেট ভাল্ব আলাদা করে পিছনে যেটা রয়েছে। ঠিক আছে, তো এইটা যেন ইনলেট ভাল্ব জিজ্ঞাসা করলে পার্টিকুলারলি এটাকেই জিজ্ঞাসা করছে এক্সামিনার। ঠিক আছে, আর এক্সপিরেটরি ভাল্ব হচ্ছে এটা থেকে খুলে গেছে, এটা হচ্ছে এক্সপিরেটরি ভাল্ব। এই যে ইয়েলো যে বাইরে থেকে দেখা যাচ্ছে যে ইয়েলো, এই বাইরে যেটা দেখতে পাচ্ছি এটা 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 ঠিক আছে, এইটা এই যে রাউন্ড রাবার সিট, এটা হচ্ছে এক্সপিরেটরি ভাল্ব। এটা হচ্ছে যখন বেবি ইন্সপিরেশন নিচ্ছে আমরা প্রেস করছি তখন হচ্ছে এখান দিয়ে এয়ার অক্সিজেন যাচ্ছে বেবির কাছে। বেবি যখন এক্সপিরেশন করছে তখন ফিশমাউথ ভাল্ব অলরেডি ক্লোজ হয়ে রয়েছে, তো কোনো এয়ার বডির মধ্যে আসবে না, রিভার ব্যাক করবে না। তো এখানেতে যে এয়ারটা বেবি এক্সপিরিয়েন্স করছে সেটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপিরেটরি ভাল্ব, সেফটি ভাল্ব। এখানেতে পিছনে একটা ভাল্ব আছে, সেটা হচ্ছে অক্সিজেনের ইনলেট ভাল্ব। এখানে অক্সিজেন ইনলেটের ভাল্ব। এখানে দুটো পয়েন্ট আছে, একটা ছোটো কানেক্টিং টিউবের জন্য আর একটা লার্জ সাইজ টিউব পোর্ট রয়েছে। তো এইগুলো কোনটা কিসের জন্য? ছোটোটা হচ্ছে অক্সিজেন সোর্স, বড়োটা হচ্ছে অক্সিজেন রিজার্ভার অ্যাটাচ করার জন্য। অক্সিজেন রিজার্ভারের ফাংশন কি? যেটা ব্যাক করে আসছে যেগুলো সেটা অক্সিজেনটা স্টোর করা হচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি এটাকে যদি আমি ব্লক করে দিই, ঠিক আছে, দিয়ে এটা প্রেস করি, এটা ওপেন হতে অনেক সময় লাগবে। এটা ঠিক আছে, সেলফ ইনফ্লেটেবল হলেও যখন আমার এয়ার বেরিয়ে যাচ্ছে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে, এটা ছেড়ে দেওয়ার পর আমি এই দিকটা ব্লক করে দিলে হচ্ছে না। আমি যদি শুধুমাত্র এই ছোটোটা দিয়ে করি, মানে এই বড়োটা যদি ব্লক করে দিই তাহলেও সময় লাগবে অনেকটা বেশি, কারণ এখানে ম্যাক্সিমাম যে এয়ার আসতে পারে সেটার একটা লিমিটেশন রয়েছে। তো আমি অক্সিজেন সোর্স যদি আমাকে এটা একটা পোর্ট করেই যদি আমি করতাম তাহলে অনেক পরিমাণ অক্সিজেনের প্রেশার লাগবে, অনেক পরিমাণ অক্সিজেন লাগবে, ফ্লো লাগবে, তবে এটা সেলফ ইনফ্লেটেবল অটো রিকয়েল হয়ে যাবে ইনস্ট্যান্টেনিয়াসলি। তো লার্জ সাইজের টিউব লাগানোর জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার অক্সিজেন এটা দিয়ে আসছে, আমি যখনই এটা প্রেস করে ছাড়ছি এখান থেকে অক্সিজেন এটার মধ্যে আসছে, বেবির কাছে ডেলিভারি হচ্ছে, তার সাথে এর মধ্যে যে এয়ার রয়েছে সেটাও আসছে এটার মধ্যে দিয়ে বা বেবির কাছে ডেলিভারি হচ্ছে। কিন্তু যখন এই ভাল্ব থাকার জন্য এটা দিয়ে পুরোটা ভর্তি হয়ে গেল, যে অক্সিজেনটা এটার মধ্যে দিয়ে আসছে সেটা এর ভেতরে আবার গিয়ে জমা হচ্ছে। তো আস্তে আস্তে পুরো এয়ারটা রুম এয়ার রিপ্লেস হয়ে যাবে বাই অক্সিজেন। তো এটা আমি রিজার্ভার দেওয়ার জন্য আমি এটা 3 লিটার 4 লিটার অক্সিজেনের থ্রো দিয়েও এটাকে আমি 100% অক্সিজেন বাচ্চাকে ডেলিভারি করতে পারবো। যদি রুম এয়ারে এটাকে ইউজ করা হয় তাহলে রুম এয়ারের অক্সিজেন কনসেন্ট্রেশন 21% অক্সিজেন ডেলিভারি হবে। শুধুমাত্র অক্সিজেন টিউব যদি আমি কানেক্ট করি অক্সিজেন সোর্স,
অক্সিজেন রিজার্ভার যদি না অ্যাটাচ করি তাহলে ম্যাক্সিমাম 40% অবধি আমরা অক্সিজেন ডেলিভারি করতে পারবো রোগীকে। যদি আমরা রিজার্ভার ব্যাগ ইউজ করি তাহলে আপ টু 100% অক্সিজেন আমরা ডেলিভারি করতে পারবো নার্সারি। ঠিক আছে, এটাকে স্টেরিলাইজ করতে কী হবে? অটোক্লেভ আমাদের এখানে পার ডে 30-40টা ডেলিভারি হয়। তার মধ্যে যদি 5 জনকেও রিসাসিটেট করতে লাগে তাহলে 5টা ব্যাগ লাগবে। অটোক্লেভ করতে যাবে 24 ঘন্টা পরে রিটার্ন আসবে, তাহলে আর একটা সেট 10টা লাগবে আমার। ঠিক আছে, অত বেশি পরিমাণ সম্ভব হবে না। তো এটাকে একটা হচ্ছে যখন এটাকে আমরা ইউজ করবো, ইউজ করার আগে হচ্ছে স্পিড দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। ঠিক আছে, তারপর স্পিড আবার পরের বার যখন ইউজ করার আগে স্পিড দিয়ে পরিষ্কার করে নেওয়া হবে। ঠিক আছে, একদিন ইউজের পর এটাকে সোপ ওয়াটারে ডুবিয়ে রাখা হয়, পরের দিন সোপ ওয়াটারে তুলে পরিষ্কার করে আবার ইউজ করা হয়। ঠিক আছে, আর উইকলি একবার করে অটোক্লেভ করা হয়। আচ্ছা, রিসার্চিফিকেশনের সময় রিসার্চিফিকেশন যে অ্যালগরিদম যেটা এনার্জি, তো ওটা বই থেকে পড়ে আসবি। ওটা আজকে পড়ালে আর শেষ হবে না। হ্যাঁ, ওইটুকু পড়ে আসতে হবে। এখানেতে চার্ট রয়েছে, এখানে যদি এক্সাম হয় চোখ কান খোলা রাখবি, কেউ না কেউ সবাই দেখানোর চেষ্টা করবে, নাহলে এখানে লেখা রয়েছে দেখে দেখে অন্তত বলে দিস। হ্যাঁ, ঠিক আছে। এটা অনেক সময় অ্যাটাচ করতে চাই যে এটা তো যে মাস্ক যেটা রয়েছে মাস্কটা এর সাথে অ্যাটাচ করে। তো এটা এরকমভাবে সবাই চেষ্টা করে যেটা, হ্যাঁ, একটু তাড়াহুড়ো করে এরকমভাবে অ্যাটাচ করতে পারা যায় না, দেরি হয়। তো এটা অ্যাটাচ করার নিয়ম হচ্ছে এভাবে ধরতে হয়, যে জাস্ট এরকম ধরে একটা রোটেট করে দিলে এটা অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, এটা এক্সামিনার দেখাতে বলে, কারণ স্টুডেন্টরা এসেছে কিনা ক্লাস করতে বা লেবার রুমে গেছিলো কিনা সেটা দেখার জন্য। তো এবার তো কোভিড ব্যাচ, তো বলে হয়তো যে এক্সামিনেশান পাওয়া যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আর হচ্ছে এটাকে কীভাবে ইউজ করা হবে। হ্যাঁ, তো ইউজ করার সময় অনেক সময় টেকনিক জিজ্ঞাসা করে যে হেড এন্ডে দাঁড়াতে হবে। একটা ম্যানিকিন যদি দেওয়া থাকে, সাপোজ এটা বেবির মাউথ বা হেড, তো হেড এন্ডে দাঁড়াতে হবে। তো এটাকে প্রেস করতে হবে। কতবার প্রেস করবো, সিকোয়েন্স কী হবে, কীভাবে বলতে হয়? হ্যাঁ, সুইচ 2, 3, সুইচের সময় প্রেস, 2 এর সময় রিলিজ, 3 সময় কিছু ইভেন্ট হচ্ছে না। এক্সপিরেশন যেহেতু ক্লাসিক প্রসেস, টাইম বেশি লাগে ইন্সপিরেশনের সময়। ইন্সপিরেশনটা আমি প্রেস করে এয়ার ইন্ট্রোডিউস করে দিচ্ছি, ওই এয়ারটা বেরোতে বেশি সময় লাগবে, চেস্ট রিকয়েল হয়ে। সেই জন্য হচ্ছে সুইচ 2, 3। ঠিক আছে, বা ব্রেথ, বেবি ব্রেথ, মানে ব্রেথ সিঙ্গেল সিলেবেল, বেবি বাই সিলেবেল, মানে টাইমটা একটু বেশি লাগবে। ঠিক আছে, তারপরে অথবা হচ্ছে সুইচ 2, 3, সুইচ 2, 3, সুইচ 2, 3। মোট হচ্ছে অ্যারাউন্ড 40 ইভেন্টস পার মিনিট হবে। নর্মাল রেসপিরেটরি রেট কত বাচ্চা নিউবর্নের? 30 to 60। 30 to 60, এটা হচ্ছে 40 অ্যাপ্রক্স রেসপিরেশন আমরা দেবো। ঠিক আছে, এবার যদি আমরা চেস্ট কম্প্রেশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে হচ্ছে 2 জন ডক্টর লাগবে, বা এক ডক্টর একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। ঠিক আছে, তো একজন পজিটিভ প্রেশার ভেন্টিলেশনের জন্য, একজন চেস্ট কম্প্রেশন দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে তোর হার্ট রেট যখন 60-এর কম রয়েছে, ঠিক আছে,
পজিটিভ প্রেশার ভেন্টিলেশন উইথ 100% অক্সিজেন দেওয়ার পরেও ইমপ্রুভ করছে না, কারেক্টিভ স্টেপ যেগুলো ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপ ব্যবহার করা হয়েছে তারপরেও উঠছে না, 60-এর নিচে রয়েছে, তখন আমরা চেস্ট কম্প্রেশন নেব। চেস্ট কম্প্রেশনের সময় সিকোয়েন্স কী হবে, কীভাবে বলতে হয়? 3:1 রেশিও হার্ট রেট, মানে চেস্ট কম্প্রেশন 3 বার, একবার ভেন্টিলেশন। তো কী বলতে হয় যে চেস্ট কম্প্রেশন যে দিচ্ছে 1 and 2 and 3 and ব্রেথ and 1 and, মানে ব্রেথের পর একটা অ্যান্ড বলতে হবে, তারপর হচ্ছে 1, ঠিক আছে? 1 and 2 and 3 and ব্রেথ and 1 and 2 and 3 and ব্রেথ and 1 and 2 and 3 and, ঠিক আছে? তো টোটাল ইভেন্ট 1 মিনিটে কতগুলো? 120, ঠিক আছে? 30 রেসপিরেশন আর হচ্ছে 90 চেস্ট কম্প্রেশন। নর্মাল হার্ট রেট নিউবর্নের 110 to 160. 100 to 160, নর্মাল আপ টু 90 ডিউরিং স্লিপ। ডিউরিং স্লিপ আপ টু 90 অবধি হার্ট রেট, নর্মাল হার্ট রেট, ঠিক আছে? 90 to 160, ঠিক আছে? এখানেতে মিনিমাম নর্মাল যেটা 90 চেস্ট কম্প্রেশন দেওয়া হয়, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন কখন ইউজ করবে? যে সময় And when there is করেও কোনো লাভ হচ্ছে না, হার্ট রেট ইমপ্রুভ করছে না, কত 60 কম। হার্ট রেট লেস দ্যান 60 ইভেন আফটার resuscitation. চেস্ট কম্প্রেশন অ্যান্ড ventilation. কতক্ষণ মিনিমাম করতে হবে? 60 সেকেন্ড, 60 seconds, 1 minute. ঠিক আছে? প্রথম ব্রেথ দেওয়ার হচ্ছে 15 সেকেন্ড পর যদি হার্ট রেট না বাড়ে তাহলে ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপ, তারপর দেওয়ার পর হচ্ছে 30 সেকেন্ড দেওয়ার পর চেক করবো, 60-এর নিচে আছে তাহলে চেস্ট কম্প্রেশন উইথ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন ফর 60 সেকেন্ড, তারপর চেক করবো 15, 30, 60, ঠিক আছে? যে অ্যাড্রেনালিন যখন তোলাবে বলে যে এটা কী, এখানে তো লেখা থাকবে অ্যাড্রেনালিন 1:1000 সলিউশন, যেটা সাপ্লাই থাকে সেটা হচ্ছে 1:1000 সলিউশন। তো আমরা কত স্ট্রেংথের ইউজ করি? 1 and 10 1:10,000 solution. So then you will be asked that how will you make 1:10,000 dilution? 1 ml injection adrenaline and 9 ml of normal saline, total 10 ml, ঠিক আছে? 1 ml এর সাথে 10 ml না, 1 ml এর সাথে 9 ml নর্মাল স্যালাইন 1:10,000 সলিউশন তৈরি হবে। কতটা করে দেবো? 0.1 to 0.1 to 0.3. 0.1 to 0.3 ml per কেজি বা 0.1 ml per কেজি আমরা ইউজ করবো। এরপরে জিজ্ঞাসা করে যে অ্যাড্রেনালিনে আর কোথায় ইউজ করা হয়, মানে নিউনাটাল রিসাসিটেশন ছাড়া আর কোথায় ইউজ করা যেতে পারে? অ্যানাফাইল্যাক্সিসে, হ্যাঁ ভালো বলেছিস, অ্যানাফাইল্যাক্সিসে ব্যবহার করা যেতে পারে। শকের সময় ইনফিউশন দেওয়ার প্রয়োজন হয়, কারেকশন হচ্ছে না যখন, হ্যাঁ। আর হচ্ছে নেবুলাইজেশন ব্যবহার করা যেতে পারে, প্রুফ বা অ্যাকিউট ল্যারিঙ্গোথ্যাকিও ব্রঙ্কাইটিস বা প্রুফের ক্ষেত্রে অ্যাড্রেনালিন নেবুলাইজেশন ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে এন্ডোট্রাকিয়াল টিউব। এন্ডোট্রাকিয়াল টিউবের সাইজ কত জিজ্ঞাসা করলে সবসময় এখানে যে আইডি লেখা রয়েছে, আইডি ইন্টারনাল ডায়ামিটার, এটা বলতে হবে। এটা 3.5 সাইজের এন্ডোট্রাকিয়াল টিউব, ঠিক আছে? আর একটা ওডি আউটার ডায়ামিটার লেখা রয়েছে, এটার কোনো ভ্যালু কিছু নেই, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এমনিতে বলার সময় কিছু নেই, ঠিক আছে? তো জিজ্ঞাসা করে যে 3.5 কত সাইজের তুমি এন্ডোট্রাকিয়াল টিউব ব্যবহার করবে রিসাসিটেশনের সময়, কত ওজনের জন্য কত সাইজের, বার্থ কত হলে কত সাইজ, লেস দ্যান 1 কেজি হলে 2.5, 1 কেজি টু 2 কেজি, 3 কেজি, 2 কেজি টু 3 কেজি হচ্ছে 3.5, মোর দ্যান 3 কেজি 4, আর রাফলি 3 টার্মের জন্য হচ্ছে 3, টার্মের জন্য 3.5,
মানে এত কিছু যদি না মনে থাকে এটুকু অন্তত বলতে হবে 2 টার্মের জন্য 3, টার্মের জন্য 3.5। ঠিক আছে, এবার জিজ্ঞাসা করে যে কতটা ইন্ট্রোডিউস করবে। ঠিক আছে, তো এই যে সেন্টিমিটার যে দাগ দেওয়া রয়েছে 3, 4 মার্কিং করা রয়েছে, কতটা ইন্ট্রোডিউস করবে? 6 প্লাস বডি ওয়েট ইন কেজি, 6 প্লাস বডি ওয়েট ইন কেজি, কত সেন্টিমিটার। তো 2 কেজি বাচ্চার জন্য 8 সেন্টিমিটার ইন্ট্রোডিউস করতে হবে। এই 8 যে মার্কিং করা রয়েছে, 8 মার্কিংটা হচ্ছে অ্যাঙ্গেল অফ মাউথে থাকবে। ঠিক আছে, 3 কেজি বাচ্চার জন্য 9 সেন্টিমিটার ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক আছে, কালো মার্কিংটা কেন দেওয়া রয়েছে? কালো মার্কিংটা দেওয়া রয়েছে, ব্ল্যাক মার্কিংটা হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ ভোকাল কর্ড রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই টিপটা মিড পয়েন্ট বিটুইন ল্যারিংস অ্যান্ড বাইফার্কেশন, ট্রাকিয়ার যে বাইফার্কেশন হচ্ছে তার মাঝামাঝি জায়গায় থাকবে। ঠিক আছে, সবাইকে পাস করে দিস। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করে এটা কি ওরাল রিহাইড্রেশন সল্ট, ভালোভাবে পড়ে আসিস। ওরাল রিহাইড্রেশন সল্ট কিন্তু সবাইকে মানে অনেকেই তো মানে দেয় এক্সামের সময়, এবং না বলতে পারলে সেটা খুব ডিসক্রেডিট। ঠিক আছে, তুই একটা ড্রাগ বলতে পারলি না তাও মেনে নেবে, কিন্তু যদি ওআরএস না বলতে পারিস প্রচণ্ড ডিসক্রেডিট, কারণ এটা অনেক আগে থেকে সব পড়ে আসছিস। ঠিক আছে, তো এটা হচ্ছে লো অসমোলার ওআরএস, লো অসমোলার ওআরএস আর নর্মাল অসমোলার ওআরএস। এখানেতে লো অসমোলার ওআরএসের অসমোলারিটি কত এখানে সব লেখা রয়েছে। ঠিক আছে, তো আর এখানে সোডিয়াম কত থাকে, পটাশিয়াম কত থাকে যদি জিজ্ঞাসা করে এখানে দেখে দেখে বলে দিচ্ছি। ঠিক আছে, ড্রাগের বেশিরভাগ ড্রাগের গায়েটি সব লেখা রয়েছে, হ্যাঁ, প্যাকেটের পাশে, তো দেখে দেখে বলবি। তো আর হচ্ছে এটা ডিহাইড্রেশন, এখান থেকে জিজ্ঞাসা করে ডিহাইড্রেশন, নো ডিহাইড্রেশন, টাইপ অফ ডিহাইড্রেশন, নো সাম সিভিয়ার, আর হচ্ছে তার ক্রাইটেরিয়া এবং হচ্ছে ম্যানেজমেন্ট প্রোটোকল, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। ঠিক আছে, আর সেইগুলো একটু কিন্তু পড়ে আসছি। হ্যাঁ, একটা প্যাকেট যদি আমরা ইউজ করি, সলিউশন তৈরি করি, কতক্ষণ রেখে দেওয়া যাবে? বড় অর্ডারের মধ্যে কনজিউম করতে হবে, তাহলে ওটা ডিসকাস করে দিতে হবে। এটা কি? হ্যাঁ, এটা ট্রান্সফিউশন এখানে তো লেখা রয়েছে দেখি। হ্যাঁ, ব্লাড অ্যাডমিনিস্ট্রেশন সেট, হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন সেট অথবা আরেকটা এরকম সেট থাকে, সেটা হচ্ছে আইভি ইনফিউশন সেট। তফাৎ কী থাকে? ব্লাড ট্রান্সফিউশন সেটের মধ্যে একটা হোয়াইট মেস আছে, এটা হোয়াইট মেস আছে এখানে। এটার মধ্যে একটা মেস আছে, এই জন্যই এটা রয়েছে। কিসে কি স্টেন করবে? না না, মাইক্রো ক্লট যদি কিছু থাকে প্যাকেটের মধ্যে, সেটা সেপারেট করার জন্য ডব্লিউবিসি স্টেনার পাওয়া যায়, সেটা এটা নয়। হ্যাঁ, ঠিক আছে, এটাতে মাইক্রো ক্লট যদি কিছু থাকে সলিউশন ব্লাডের প্যাকেটে, সেটা হচ্ছে স্টেন করার জন্য। ঠিক আছে, আর যদি এটা না থাকে হচ্ছে আইভি ইনফিউশন। এতে 1 ml মানে কত ড্রপ? 15 ড্রপ। 1 ml ইকুয়াল টু 15 ড্রপ নর্মাল আইভি ইনফিউশন থেকে। এটা কি? ফিডিং পেডিয়াট্রিক ইনফিউশন সেট, পেডিয়াট্রিক ইনফিউশন সেট অথবা মাইক্রোডিপ সেটও বলা হয় পেডিয়াট্রিক ইনফিউশন সেট। এখানে একটা ছোট নিডিল দেওয়া রয়েছে
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও। এই যেটা হয়ে গেছে রে, বাকি দুটো প্লেট ওই 3টে প্লেট ওদের ওখানে রাখা আছে, ঠিক আছে? দেখতে পাওয়া যাবে। পেডিয়াট্রিক ইনফিউশন সেট, পেডিয়াট্রিক ইনফিউশন সেটের মধ্যে একটা নিডিল দেওয়া রয়েছে। হ্যাঁ, এই নিডিলটা দেওয়ার জন্য হচ্ছে ড্রপ সাইজ হচ্ছে স্মল হবে। ঠিক আছে? তো এগুলোকে বলা হয় মাইক্রো ড্রপ। একটা লার্জ ড্রপ নর্মাল ইনফিউশন সেটে যে লার্জ ড্রপ ইকুয়াল টু 4 মাইক্রো ড্রপ। ঠিক আছে? পেডিয়াট্রিক ইনফিউশন সেটে যে ড্রপ মাইক্রো ড্রপ সেটা হচ্ছে 4টে মাইক্রো ড্রপ ইকুয়াল টু একটা লার্জ ড্রপ। ঠিক আছে? তাহলে 1 ml ইকুয়াল টু 60 মাইক্রো ড্রপ। 60 মাইক্রো ড্রপ হওয়ার জন্য যেটা সুবিধা হচ্ছে, আমরা যখন বাচ্চাকে ফ্লুইড দেবো তখন কত রেটে আমরা ফ্লুইড দেবো সেটা ক্যালকুলেট করতে আমাদের সুবিধা হবে, অ্যাডজাস্ট করতে। ঠিক আছে? বাচ্চাদেরকে কত ওজনের জন্য কত ফ্লুইড দেওয়া হয়, ওরা একটা 5 কেজি বাচ্চা এসেছে, তাকে 24 ঘন্টায় এনটিএমে আছে, তাকে আমরা ফ্লুইড ক্যালকুলেট করবো কতটা ফ্লুইড দেবো 24 ঘন্টায়। 100 ml প্রতি কেজির জন্য, ঠিক আছে? 10 কেজি অবধি, তাহলে 5 কেজি বাচ্চার জন্য 500 ml 24 ঘন্টায় আমাকে দিতে হবে। 10 কেজি থেকে 20 কেজির জন্য হচ্ছে 50 ml পার কেজি, তাহলে একটা 15 কেজি বাচ্চার জন্য আমরা কত দেবো? প্রথম 10 কেজির জন্য হচ্ছে 1000 ml, পরের যে 5 কেজির জন্য 5 কেজির জন্য হচ্ছে 50 × 5 250 ml, টোটাল 1250 ml। ঠিক আছে? মোর দেন 20 কেজির জন্য 20 ml পার কেজি। এটা 30 কেজির বাচ্চা যদি একটা আসে তাহলে তাকে কত দেবো? প্রথম 10 কেজির জন্য 1000 ml, 10 to 20 কেজির জন্য আদার 500 ml, আর 20 to 30 কেজির জন্য 200 ml, টোটাল 1700 ml আমরা ফ্লুইড সারাদিনে দেবো। এবার একটা বাচ্চা 5 কেজির বাচ্চা 500 ml ফ্লুইড আমরা 24 ঘন্টায় দেবো। তাহলে সিস্টারকে যে বলতে হবে কত ড্রপ করে মিনিটে চালাতে হবে, কীভাবে ক্যালকুলেট করা হবে? 500 ml টোটাল 24 ঘন্টায় দেবো। রাফলি এটা যদি আমি 25 ধরে নিই তাহলে পার আওয়ার আমাকে দিতে হবে অ্যারাউন্ড 20 ml। পার আওয়ার 20 ml করে ফ্লুইড দিলে আমার 500 ml 24 ঘন্টার ফ্লুইড বাচ্চাটাকে দেওয়া হবে। তো 20 ml ইকুয়াল টু 20 × 60 মিনিট, 20 × 60 20 ml পার আওয়ার। হ্যাঁ, তো আমরা হচ্ছে 1 ঘন্টায় দেবো 20 × 60 মাইক্রোড্রপ। ঠিক আছে? তাহলে 1 মিনিটে কত দেবো? 20 মাইক্রোড্রপ। তো যত ml পার আওয়ার আমি ফ্লুইড চালাতে চাইছি তত মাইক্রোড্রপ প্রতি মিনিটে যদি আমি দিই তাহলে ওই রেটটা অ্যাচিভ করে দেবো। এই ক্যালকুলেশনের সুবিধার জন্য পেডিয়াট্রিক সিস্টেম তৈরি করা হয়েছে যে 10 ml পার আওয়ার আমি ফ্লুইড দিতে চাই, তাহলে 10 মাইক্রোড্রপ পার মিনিট আমি সেট করে দিলেই পার আওয়ার 10 ml করে ফ্লুইডের মধ্যে যাবে। এর ভিতরে একটা প্লাস্টিক রাউন্ড রয়েছে, এটা কিসের জন্য? এটা ফ্লুইড লেভেল লেখা ছিল, এটা শোট করবে ফ্লুইডের উপরে, দূর থেকে আমরা রেকগনাইজ করতে হবে কতটা অবধি ফ্লুইড রয়েছে। এটা মার্কার, মানে যে ফ্লুইড মার্কার আর কিছু নেই। এটা হচ্ছে কী নাম টাম জিজ্ঞাসা করে, কী ইউজ, মানে অনেক সময় অনেকে বলে এটা হচ্ছে ফিল্টার করার জন্য, মানে এটা যদি ফ্লুইড ফিল্টার হয়ে যাবে এরকম একটা। এটাকে আইভি ক্যানুলা, এবারে কত ভোল্ট সেটা লেখা রয়েছে, সেটা দেখে রেখে বলতে হবে। হ্যাঁ, ইউজ কি? ইন্ট্রাভেনাস অ্যাক্সেসের জন্য আমরা যে কোনো ড্রাগ ব্লাড এসব দেওয়ার জন্য আমরা ইউজ করতে পারি।
এটা syringe. 10 cc ডিসপোজেবল সিরিঞ্জ। এটা কি Suction. ন্যাসোগ্যাস্ট্রিক টিউব বা ওরোগ্যাস্ট্রিক টিউব, ন্যাসোগ্যাস্ট্রিক বা ওরোগ্যাস্ট্রিক টিউব বা রাইট টিউবও বলতে পারি স্যার, ঠিক আছে। তো এটার হচ্ছে সাইজ, এখানেতে FG8 লেখা রয়েছে, এই এটা 8 নম্বর সাইজের, এরকম জায়গায় লেখা থাকে কত নম্বর সাইজের, হ্যাঁ ঠিক আছে। এখানে যে কত নম্বর সাইজের, মানে এটাকে ফিডিং টিউব 8 নম্বর সাইজের ফিডিং টিউব, 8 নম্বর সাইজের রাইট টিউব, 8 নম্বর সাইজের ন্যাসোগ্যাস্ট্রিক টিউব, 8 নম্বর সাইজের ওরোগ্যাস্ট্রিক টিউব, যা কিছু বলতে পারি, হ্যাঁ। যদি ন্যাসোগ্যাস্ট্রিক টিউব যদি তুই বলিস তাহলে বলবে কি ক্যান ইট বি ইন্ট্রোডিউস থ্রু ওরোগ্যাস্ট্রিক রুট, ইয়েস, ঠিক আছে। তো এটা রাইট টিউব অথবা ফিডিং টিউব বলবি। তো এটার হচ্ছে দেখাতে বলে যে নিউবর্নকে যখন ফিডিং দেওয়া হয়, ঠিক আছে, টিউব ফিডিং যখন দেওয়া হয় তাহলে এটা একটা কীভাবে ফিড দেওয়া হয়, তোরা ওয়ার্ডে গেছিস কিনা সেটা জানার জন্য, 8 ml ফিড আমরা নিউবর্নকে দেবো। তো কীভাবে দেবো, প্লাঞ্জারটা বের করে নিচ্ছি, এটাকে প্রেস করে দেবো এরকমভাবে যাতে যে মিল্কটা আমি এর মধ্যে ঢালবো সেটা যাতে অলরেডি না চলে যায়, মাপটা যাতে ঠিক থাকে। 8 ml অবধি, 8 মাপ অবধি আমরা মিল্ক নিলাম, দিয়ে এক্সামিনার জিজ্ঞাসা করে এরপর কি প্রেস করে দেবে তো, না, এটাকে জাস্ট এরকমভাবে উঁচু করে ধরতে হবে। মিল্ক উইল বি ট্রিকল ডাউন বাই গ্র্যাভিটি, ঠিক আছে, ট্রিকল ডাউন বাই গ্র্যাভিটি, প্রেস করা যাবে না, ঠিক আছে। রাইট টিউবটা যে তোমাকে আছে কীভাবে কনফার্ম করবে, Hearing the sound of the gas by pushing the air. এখানে অ্যাটাচ করে এয়ার প্রেস করতে হবে, আর একটা স্টেথোস্কোপটা Stomach এপিগ্যাস্ট্রিয়ামের উপর প্রেস করতে হবে। যদি গাস অফ এয়ার সাউন্ড শুনতে পাওয়া যায় তাহলে যে তোমাকে রয়েছে টিপটা, ঠিক আছে। এখানে আর কিছু কিছু ভ্যাকসিন এনআরপির যে এই ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের যে ভ্যাকসিনগুলো সেগুলো তোরা পড়ে আসিস, কমিউনিটি মেডিসিন থেকে পড়েছিস, আজকে আর নতুন করে ক্লাস করানো সম্ভব নয়। তো যেগুলো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে রয়েছে সেগুলো পড়ি। এখন নতুন হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিনটা চালু হয়েছে নভেম্বর মাস থেকে, অবশ্যই একটু পড়ে আসিস। নিউমোকক্কাল, হ্যাঁ, 10 ভ্যালেন্ট পিসিবি 10 ভ্যালেন্ট ভ্যাকসিন শুরু হয়েছে, তো ওটার শিডিউলটাও একটু দেখে আসিস। ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে রয়েছে 1.5 মাসে, 3.5 মাসে আর 9 মাসে, ঠিক আছে। 1.5 মান্থ, 3.5 মান্থ সেকেন্ড ডোজ, বুস্টার অ্যাট 9 মান্থ, ঠিক আছে। 9 মান্থ মানে কমপ্লিশন অফ 9 মান্থ, ঠিক আছে। ওটা কিন্তু মানে একটু পড়ে আসিস, কারণ ওইগুলো থাকবে। তো হচ্ছে ওর বাইরে আইআইটির যে ইমিউনাইজেশন শিডিউল সেটা করতে হবে না, যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল সেটাই পড়ে আসিস, ঠিক আছে। ওর ভ্যাকসিনগুলোও কিন্তু পড়ে আসিস, ঠিক আছে। আর ওই টিভিএম ভ্যাকসিন ভাইল মনিটর কি এইসবগুলো একটু একটু জিজ্ঞাসা করে। আর কিছু ড্রাগ এখানেতে থাকে যেগুলো এখানে নেই, সব কিছু পরীক্ষার সময় কিছু থাকবে, সেগুলো একটু দেখে আসতে হবে। সেটা হচ্ছে যে টাটা সেটুলেক্সিকের যে ড্রাগগুলো, ফেনোবারবিটন, ঠিক আছে, ডোজ কত করে ব্যবহার করা হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট, পটাশিয়াম ক্লোরাইড, 2% নর্মাল স্যালাইন, 25% ডেক্সট্রোজ, আর টাটা অ্যাজমেটিকাসের জন্য হাইড্রোবারবিটন।
করে দেখে আছি, যেমন হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট কখন ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ obstetric magnesium sulfate toxicity. হ্যাঁ হ্যাঁ সেটা বলা যাবে, কিন্তু সেটা পরে আসবে। পেডিয়াট্রিক্সে তো আর ওইটা ইউজ করা হবে না। মানে আমাদের 12 বছর অবধি এখানে অ্যাডমিশন হয়, ঠিক আছে। তো আর কি বলা যাবে, আর কিছু একটা হচ্ছে ক্যালসিয়াম, যদি হাইপোক্যালসিমিয়া থাকে, হাইপোক্যালসিমিয়া ট্রিটমেন্টের জন্য। আর এই জন্য শুনতে চাই হাইপার ক্যালিমিয়াতে কার্ডিয়াক স্টেবিলাইজেশনের জন্য, হাইপার ক্যালিমিয়াতে কার্ডিয়াক স্টেবিলাইজেশনের জন্য ক্যালসিয়াম গ্লুকোনেট ইউজ করা হয়, ঠিক আছে। পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে হাইপোক্যালিমিয়া যদি হয় সেক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। স্টেটাস অ্যাজমাটিকাসেও তো পটাশিয়াম প্লেট ইউজ করবো, কারণ সালবিউটামলের জন্য পটাশিয়াম ডিপ্লিশন হয়ে যায়। ইউজ করা হয় না, ওটা হচ্ছে হাইপোক্যালিমিয়া হয় বলে হাইপোক্যালিমিয়ার ম্যানেজমেন্ট করছে। হ্যাঁ, স্টেটাস অ্যাজমাটিকাসে তো হয় হাইপোক্যালিমিয়া। যদি হাইপোক্যালিমিয়া হয় তাহলে হাইপোক্যালিমিয়ার জন্য ম্যানেজমেন্ট করছিস, তুই কমপ্লিকেশানটা ট্রিটমেন্ট করছিস, তুই হচ্ছে স্ট্যাটাস অ্যাজমাটিকাসের ট্রিটমেন্ট করছিস না। ওই ড্রাগটার জন্য কমপ্লিকেশান হিসাবে হাইপোক্যালিমিয়া হচ্ছে, সেই হাইপোক্যালিমিয়াটাই তুই ট্রিটমেন্ট করছিস, ঠিক আছে। আননেসেসারি বেশি কোশ্চেন ডেকে আনবি না, সে আবার ওইদিকে অন্যদিকে চলে যেতে পারে। হ্যাঁ এই জন্য। তো এটা কি মিটার ডোজ ইনহেলার, প্রেসারাইজ মিটার ডোজ ইনহেলার। প্রেসারাইজ কেন, জাস্ট মানে যার মধ্যে হাই প্রেসার রাখা থাকে, যা টেস্ট করলে স্প্রে হয়ে যাচ্ছে, তো সেইটার জন্য এটা প্রেসারাইজ মিটার ডোজ ইনহেলার। এখানে তো ডোজ কাউন্টার আছে, যে 0 লেখাটা দেখা যাচ্ছে, মানে রিমেনিং কতগুলো ডোজ রিমেনিং রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। যে 200 থাকলো, 200 থেকে 15 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এর সাথে হচ্ছে একটা স্পেশাল থাকে, স্পেশালটা হচ্ছে এখানে নেই। হ্যাঁ, তো এক্সামিনেশনের সময় থাকে একটা, হ্যাঁ হ্যাঁ একটা স্পেশাল থাকে, এটা হ্যান্ড মাউথ স্প্রে করবে, যেটা তার সাথে বাচ্চারা সঙ্গে সঙ্গে তো ইনহেল করতে পারবে না, কোঅর্ডিনেশন সম্ভব না, তো সেটার জন্য ওটা অ্যাটাচ করে তারপর স্প্রে করা হবে। তো ওটাকে প্রেশার যদি দেওয়া হয়, প্রেশারে যেটা বলে যে প্রেশারটা কীভাবে তোমরা পরিষ্কার করবে, কোশ্চেনটা যেটা থাকে। হ্যাঁ, তো ওটা হচ্ছে উইকলি একবার করে প্লেন ওয়াটারে জাস্ট ওয়াশ করে নিতে হবে, দিয়ে ড্রাই করে নিতে হবে। কোনো সোপ ওয়াটার, ওয়ার্ম ওয়াটার এসব কিছু ইউজ করা যাবে না, ভিতরে কিছু দিয়ে মেশা যাবে না, পরিষ্কার করা যাবে না। কেন না, ওটার ভিতরে একটা থার্মোস্ট্যাটিক মেটেরিয়ালের কোটিং দেওয়া থাকে, ঠিক আছে। তো সেটার জন্য যে আমরা ড্রাগটা স্প্রে করছি সেটা ওখানে ডিপোজিট করবে না, ওটা ওখানে ফ্লোট করবে এয়ারে, ঠিক আছে। ওই কোটিংটা নষ্ট হয়ে গেলে আমি যখন স্প্রে করবো ওখানে গিয়ে ডিপোজিট করে যাবে, ঠিক আছে। তো ওইটা জিজ্ঞাসা করে কোশ্চেনটা। আর হ্যাঁ, হোয়াট ইজ দিস? রিঙ্গাস ল্যাকটেট। হ্যাঁ, এটা রিঙ্গাল ল্যাকটেট রয়েছে। রিঙ্গাল ল্যাকটেটে যদি জিজ্ঞাসা করে যে সোডিয়াম কত থাকে, এখানে লেখা রয়েছে, দেখে দেখে বলে দিচ্ছি, ঠিক আছে। এছাড়া দেয় নর্মাল স্যালাইন থাকে, ডিএনএস থাকে, আর 10% ডেক্সট্রোজ থাকে। এই ইউজ আরএল কখন ইউজ করা হয়? হ্যাঁ, সব কারেকশানের জন্য, ডিহাইড্রেশন কারেকশানের জন্য। এটা হচ্ছে আইসোটোনিক ফ্লুইড। তো আরএল অথবা নর্মাল স্যালাইন যে কোনো হাইপোভলিমিয়া বা শকের জন্য র্যাপিড যেখানে ফ্লুইড গ্লাস দেওয়া হবে সেখানেতে ইউজ করা হয়, ঠিক আছে, অ্যাজ এ ক্রিস্টালয়েড, ঠিক আছে। তো ডিএনএস হচ্ছে আইসোটোনিক না হাইপোটোনিক না হাইপারটোনিক? ডিএনএস নর্মাল স্যালাইনের সাথে এক্সট্রা 5% ডেক্সট্রোজ অ্যাড করা রয়েছে, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে ডিএনএস। তো যদিও ডেক্সট্রোজ হচ্ছে টনিসিটি বাড়াতে পারে, কিন্তু ডেক্সট্রোজ মানে হাইপারঅসমোলার হলেও ইট উইল অ্যাক্ট অ্যাজ এ আইসোঅসমোলার ফ্লুইড। কেন না, নর্মাল স্যালাইন যখন আমি ইন্টারভেনাস দেবো সেটা ভেনের মধ্যে থাকবে, আর যেটা ডেক্সট্রোজ যেটা দেবো সেটা হচ্ছে র্যাপিডলি ডিস্ট্রিবিউট করে যাবে পারমিয়েবল টু সেল মেমব্রেন। সেই কারণে ওটার কোনো এফেক্টিভ অসমোলারিটি কিছু চেঞ্জ করবে না,
কিন্তু তবু ওটা আমরা ফ্লুইড বোনাসের জন্য ব্যবহার করবো না। কেন? ওখানে ডেক্সট্রোজ থাকার জন্য যদি র্যাপিড আমরা দিই অনেক লার্জ ভলিউম ফ্লুইড, তাহলে হাইপারগ্লাইসেমিয়া করতে পারে। ঠিক আছে? আর 10% ডেক্সট্রোজ কেন ইউজ করা হয়? একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া আর রুটিন ফ্লুইড। ফার্স্ট 2 days অফ লাইফে রুটিন ফ্লুইড হচ্ছে 10% ডেক্সট্রোজ। যদি ফার্স্ট 48 hour অফ লাইফ, নিউবর্নের ক্ষেত্রে প্রথম 48 ঘন্টায় শুধু 10% ডেক্সট্রোজই দেওয়া হয়, সোডিয়াম ফ্রি ফ্লুইড দেওয়া হয়। ঠিক আছে? যদি কোনো বাচ্চা মানে জিজ্ঞাসা করে কোথায় ইউজ করা হয়, একটা হচ্ছে এসএনসি বা নিউনাটাল ওয়ার্ডে, আর একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়াতে। ঠিক আছে? এটা কি লাম্বার পাঞ্চার নিডিল বাট, একটা হচ্ছে সিলেট আর এটা হচ্ছে ক্যানুলা। ঠিক আছে? তো জিজ্ঞাসা করে লাম্বার পাঞ্চারের ইন্ডিকেশন, একটা হচ্ছে ডায়াগনস্টিক থেরাপিউটিক। ডায়াগনস্টিক পার্টে হচ্ছে তোর মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সাবঅ্যারাকনয়েড হিমোরেজ কিছু হয়েছে কিনা দেখার জন্য, সেগুলোর জন্য আমরা করতে পারি। আর মাইলোগ্রাম করার জন্য ইউজ করতে পারি। আর থেরাপিউটিকের ক্ষেত্রে থেরাপিউটিক হচ্ছে অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য সেক্ষেত্রে। আর ডায়াগনস্টিকে আরেকটা রয়েছে, ডায়াগনস্টিকে হচ্ছে স্টেজিং, এএলএ স্টেজিং করার জন্য, যে লিউকোমিয়া সিএনএস স্প্রেড হয়েছে কিনা সেটা দেখার জন্য দেওয়া হয়। আর হচ্ছে থেরাপিউটিকের ক্ষেত্রে একটা হচ্ছে অ্যানাস্থেসিয়া আর ইন্ট্রাথিক্যাল ড্রাগ দেওয়ার জন্য। হ্যাঁ, যেমন এএলএর ক্ষেত্রে ইন্ট্রাথিক্যাল মিথোট্রেক্সেট দেওয়া হয় যদি সিএনএস স্প্রেড হয়ে থাকে, তো সেটার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? সাইজ 16 হ্যাঁ, L3 L4 অথবা L4 L5 এ জাংশন। ঠিক আছে? তো নর্মালি স্পাইনাল কর্ড কোথায় শেষ হচ্ছে? হয় L1 লোয়ার বর্ডার L1 এর, লোয়ার বর্ডার অফ L1। কিন্তু যত বাচ্চার বয়স কম হবে ইন্ডিভিজুয়ালের, তত হচ্ছে আরও লোয়ার অবধি থাকবে। ঠিক আছে? তো যেহেতু ডিসপ্রপোর্শনেট গ্রোথ of vertebra and spinal cord gradually end up higher. ঠিক আছে? তো সেই কারণে বাচ্চাদের ক্ষেত্রে কখনোই L3 L4 এর উপরে লাম্বার পাংচার করা হয় না। L3 L4 জাংশন অথবা L4 L5 জাংশন। ঠিক আছে? তার উপরে করা যাবে না। আর হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, রেজ ইন্টারক্রেনিয়াল প্রেসার, লোকাল এরিয়া সেপসিস, বা পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল, যে শকে চলে যেতে পারে বা শকে রয়েছে সেরকম ক্ষেত্রে। আর যদি ব্লিডিং ডিসঅর্ডার কিছু থাকে তাহলে সেক্ষেত্রেও অনেক সময় করা হয় না, কারণ আমি যে পাংচার করবো পাংচার থেকে সেখানে ব্লিডিং হতে পারে আর কি। হ্যাঁ, আর হচ্ছে আর একটা থাকে, সেটা এখানে নেই, এক্সামের সময় থাকবে, যেটা আগে দেখছি প্যাথোলজিতে, সালার বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিল। ঠিক আছে? তো ওতে একটা গার্ড থাকে, গার্ডটা কী জন্য ইউজ করা হয়, রোল, যাতে বেশি পাংচার না হয়ে যায়, ইন্ট্রোডিউস যাতে বেশি পাংচার না হয়ে যায়, ভাইটাল অর্গানে গিয়ে ইঞ্জুরি না করে সেটার জন্য। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বিমা থেকে থাকে না, সালাদে থাকে। আচ্ছা, আমার হয়তো ভুল হয়েছে, তো ঠিক আছে, তাহলে যেটা গার্ড থাকবে সেটা থাকবে। ঠিক আছে? তো আর হচ্ছে সাইড অফ বোন ম্যারো অ্যাসপিরেশন, সাইড বোন ম্যারো অ্যাসপিরেশনের সাইড, পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, আর হচ্ছে স্টারনামের বডিতে, অথবা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে লেস দ্যান 2 years অফ এজে মিডিয়াল সারফেস অফ টিবিয়া জাস্ট বিলো টিবিয়ার টিউবারসিটি, সেখান থেকে করা যেতে পারে, অথবা রিব থেকেও করা যেতে পারে। ঠিক আছে? আর ইন্ডিকেশান বোন ম্যারো, for bone marrow, AMLs, AMLs, leukemias, ALL.
লিউকেমিয়া বোন ম্যারো অ্যাক্টিভেশনের জন্য তোর হচ্ছে assessment হয়। যেগুলো অ্যানিমিয়ার কিছু ডায়াগনোসিসের জন্য, এই ফার্স্ট তোর লিউকেমিয়া ডায়াগনোসিসের জন্য, তোর হচ্ছে কিছু মাল্টিপল মায়োলোমা সেগুলো ডায়াগনোসিসের জন্য ইউজ করা যেতে পারে। এছাড়া তোর হচ্ছে কালাজ্বর সেগুলোর জন্য আমরা ডায়াগনোসিসের জন্য ব্যবহার করতে পারি। আর এগুলোই মোটামুটি থাকবে। আর তোর হচ্ছে চার্ট রয়েছে,